ধ্বংসের পৃথিবীতে ফোটাবই ফুল ফোটাবো, ধ্বংসের পৃথিবীতে ফোটাবই ফুল ফোটাবো। আলো আধার রাতে লক্ষ প্রদীপ জ্বালাবো, লক্ষ প্রদীপ জ্বালাবো। ধ্বংসের পৃথিবীতে ফোটাবই ফুল ফোটাবো, ধ্বংসের পৃথিবীতে ফোটাবই ফুল ফোটাবো। আলো আধার রাতে লক্ষ প্রদীপ জ্বালাবো, লক্ষ প্রদীপ জ্বালাবো। হারায় না তো কিছু সবে থেকে যায়, রাতের আকাশ ভরা তারায় তারায়। হারায় না তো কিছু সবে থেকে যায়, রাতের আকাশ ভরা তারায় তারায়। দিনের আলোয় তুমি পাবে না খুঁজে, দিনের আলোয় তুমি পাবে না খুঁজে। আসবেই সেদিন, আসবেই আমাদের শত হাতে হাত মেলাবো, লক্ষ প্রদীপ জ্বালাবো, লক্ষ প্রদীপ জ্বালাবো। ধ্বংসের পৃথিবীতে ফোটাবই ফুল ফোটাবো, ধ্বংসের পৃথিবীতে ফোটাবই ফুল ফোটাবো। ধ্বংসের পৃথিবীতে ফোটাবই ফুল ফোটাবো। মা, মাগো, আমি পারবো না মা, আমি পারবো না। পারবো না বলে কোনো শব্দ আমার অভিধানে নেই প্রতীক, পারতে তোকে হবে। কিন্তু মা, দেখ কথার মাঝে কিন্তু অথবা সত্যি যদি এসবগুলো কারা বলে জানিস? যারা ভীরু, কাপুরুষ, দুর্বল। কিন্তু তোকে তো আমি সেইভাবে মানুষ করিনি প্রতীক। তা আমি জানি মা, তা আমি জানি। হাজারো দুঃখ কষ্ট সহ্য করে তোমার বুকে রক্ত দিয়ে তুমি আমায় করে তুলেছ। লেভেল সাটা ভালো ছেলের জন্য নয়, তোকে কঠিন বাস্তবের মাটিতে পা দিয়ে তোকে কিন্তু সংগ্রাম করে চলতে হবে। তা আমি তো চাই মা, কিন্তু সেই জন্যই তো উচ্চ শিক্ষিত হয়ে। বাহ বাহ বাহ, অত ভালো ছেলে তোকে হতে হবে না প্রতীক। কিন্তু মা, এ পৃথিবীর সকল মাই চায় যে তার সন্তান আদর্শবাদী ভালো সন্তান হোক, তাই তো প্রতীক। কিন্তু প্রতীক, তুই ভালো ছেলে হয়ে কি করবি? কার ভালো করবি? কিসের ভালো করবি? কেন মা, তোমার আমার দেশের ও দাসের? প্রতীক, এই বর্তমান সমাজ ব্যবস্থার দিকে তাকিয়ে দেখ। তোর মতন উচ্চ বেশি শিক্ষিত ছেলের দল আজ ডাক্তার হয়ে সে হাসপাতালে না গিয়ে বাইরে ওষুধ পাচার করছে। আজ ভালো করে তাকিয়ে দেখ, স্কুল মাস্টাররা স্কুলে না থেকে তারা প্রাইভেট পড়িয়ে পয়সা রোজগার করে বাড়িতে দিচ্ছে। আজ তোর মতন ভালো ছেলেদের কি করবে বলতে পারিস? এ সমাজের সকল শিক্ষিত ছেলেই বিশ্বাসঘাতক বেঈমান নয় মা, তার ব্যতিক্রম তো আছে। তুমি কি সেই ব্যতিক্রম ভাবতে পারছো না? পারছি প্রতীক, পারছি বলেই তো তোর উপরে আমি দিতে চাই কঠিন কঠোর এক প্রতিজ্ঞার দায়িত্ব। দায়িত্ব? হ্যাঁ দায়িত্ব। কি বলো মা? যে কাজের দায়িত্ব পালন করতে হবে তোকে, যে কাজের দায়িত্ব পালন করতে হলে আমাকে মাতাল লম্পট চরিত্রহীন হতে হবে, এমনকি মানুষ খুন করতে হতেও পারে। হবে প্রতীক, হবে। তাহলে তুমি আমায় ছোট থেকে সেভাবে মানুষ করলে না কেন? কেন তুমি পরের বাড়ির ছিগিরি করে আমায় লেখাপড়া শেখালে? কেন তুমি আমার ভালোর জন্য তোমার দু চোখে অস্ত্র জোড়ালে? সেই অস্ত্র আমি নিজে মুছে ফেলবো প্রতীক, কিন্তু আমার দু চোখে তোকে জ্বালে দিতে হবে প্রতিহিংসার আগুন। প্রতিহিংসার আগুন। কিন্তু কার উপর, কিসের জন্য তোমার এই প্রতিহিংসা? বলবো বাবা, বলবো। তবে আজ নয়, একদিন তোকে আমি সব বলবো পথে। কিন্তু আজই নয় কেন মা? বুকের মধ্যে প্রতিশোধের আগুন জ্বেলে দিয়ে কেন তুমি নীরব থাকবে? আজ তোমাকে বলতেই হবে কে সেই নারকীয় শয়তান যার
রাতের পর রাত না ঘুমিয়ে চোখের জলে বুক ভাসিয়েছ। পথিক, পথিক, জানি বা জানি, আমি সব জানি। নিজের মনকে হাজারো প্রশ্ন করেও সেদিন আমি কোনো উত্তর পাইনি, কিন্তু আজ তোমায় বলতেই হবে, কে সেই নারকীয় শয়তান যার জন্য তুমি আর এই প্রতীক যা বলো বা বলো। পথিক, আমাকে আর উৎকণ্ঠায় রেখো না মা, বলো মা বলো। তোমার পায়ে ধরে অনুরোধ করছি, সেই শয়তানের নাম তুমি বলো। এই শয়তানের নাম রুদ্রপ্রতাপ সেন শর্মা। হ্যাঁ। পৃথিবীটা ঘুরছে তো, বাতাস তোমার গতি বন্ধ করো। সূর্য তুমি অগ্নি বৃষ্টি করে এই নোংরা কুৎসিত পৃথিবীটাকে ধ্বংস করে দাও। যেখানে রক্ষক ভক্ষক হয়ে সাধারণ মানুষের সুখ শান্তি গাছ করছে। পথিক, পথিক, তুই শান্ত হ বাবা, তুই শান্ত হ। এতদিন তো আমি শান্তই ছিলাম মা, পথিক। এবার এসেছে অশান্ত হওয়ার পালা। পথিক। তার আগে বলো মা, সেই শয়তানের কীর্তিকলাপ বলবো, কারণ তোকেই তো নিতে হবে তোর বাবা দাদা খুনের আর তোর মায়ের অভিশপ্ত সেই প্রতিশোধ। তোকেই নিতে হবে অসম্মানের প্রতিশোধ, তোকে নিতে হবে পথিক। শোন, আজ থেকে 24 বছর আগে তোর বাবা ঠিক স্কুলে নিচ্ছিল তার ইতিহাসের ক্লাস। মর্নিং, সিট ডাউন। ইতিহাসের ক্লাসে আজ তোমাদের পড়াবো মুঘল সাম্রাজ্যের পতনের কারণ। কিন্তু ও কি ওখানে ধরছে কেন? তবে কি তোমাদের মধ্যে কেউ সিগারেট খাচ্ছ? কে কে তুমি? এখানে এসো, এসো বলছি। কি হলো? অমন সারের মতো চেঁচাচ্ছেন কেন? ছি বিশান ছি, এই বয়সে সিগারেট খেয়ে স্কুলে অভদ্র আচরণ করে তুমি তোমার বাবার নামে কলঙ্ক লেপন করছো কেন? বেশি জ্ঞান দেবার চেষ্টা করবেন না। ওয়েল ইওর অন মেশিন। আমি কি করব না করব সেটা আমাকেই ভাবতে দিন। কিশোর, তোমার বাবা এই স্কুলের সেক্রেটারি, তার অর্থই নয় যে তুমি যা খুশি তাই করতে পারো। হ্যাঁ হ্যাঁ পারি, আর পারি বলেই বলছি আমার চলার পথ সম্পর্কে আমি যথেষ্ট সচেতন। আপনি বরং আপনার চলার পথটাই দেখুন। Yes, আমার চলার পথে বাধা দেবেন না, দিলে আমার বাবার অঙ্গুলে হেলনে আপনার সাদের মাস্টাইটাও চলে যেতে পারে। তখন কিন্তু আপনার ভিক্ষে করা ছাড়ার উপায় থাকবে না। কিশোর, তুমি কিন্তু ধৈর্যের সীমা অতিক্রম করে যাচ্ছ। মনে রেখো, আমি এই স্কুলের প্রধান শিক্ষক। আমি ইচ্ছা করলে কিছুই করতে পারবেন না, কারণ আপনার দৌড় আমি জানি। তার মানে কি বলতে চাও তুমি? মানে এটা জলের মতো পরিষ্কার। আমার বাবার দয়ায় যতদিন আপনার মাস্টাইটা আছে ততদিন আপনি প্রধান শিক্ষক মাস্টার মশাই। কিন্তু ওই মাস্টাইটা চলে গেলে পথের নেরি কুত্তার আপনার মধ্যে কোনো তফাৎ থাকবে না। রঘু, আমার ছড়িটা দিয়ে যেত, একে আজ আমি উচিত শিক্ষাই দিয়ে দেবো। এই শিক্ষাটা আমাকে নয় রে শালা মাস্টার, আমি তোকে দেব তোকে। এবার যদি তোর পান পাখিটাই উড়িয়ে দিই, আমাকে ভয় দেখিয়ে কোনো লাভ হবে না মিশন। আমি তোমার বাবার খাস তালুকদারের প্রজা নই, আর তোমাদের ভাগ্য শোনো। তাই নাকি? তোমার পিস্তলের মুখোমুখি দাঁড়িয়ে আমি তোমায় পরিষ্কার জানিয়ে দিচ্ছি, এই স্কুল থেকে তোমার নামটা কেটে দিয়ে আমি তোমাকে তাড়িয়ে দিলাম। কোন অপরাধে? আমি সিগারেট খাচ্ছি বলে, আমি স্কুলের শৃঙ্খলা নষ্ট করেছি বলে? তাহলে স্কুলের ছাদে যে চুন্নি বস অজ্ঞান হয়ে পড়ে আছে তার কি হবে মাস্টার? শুননি বস, তার হ্যাঁ, মানে কিছু ভালোর ছেলের সঙ্গে সে একটু ইন্টু মিন্টু করতে গিয়েছিল, তাই তারা তাকে ছাদে নিয়ে গিয়ে তাহলে তাদের শাস্তির কি হবে মাস্টার? শয়তান! তোমাকে স্ত্রী তাহলে সেই অপকর্মে নায়ক, তোমাকে আমি ছাড়বো না, আমি ছাড়বো। তোমাকে এমন শাস্তি দেবো যা দেখে আজকের সমাজে তোমার মনে বিপর্যয় ছাত্র সমাজ আতঙ্কে শিউরে উঠবে। রঘু,
স্কুলের ছুটির ঘন্টাটা বাজিয়ে দে। খাবো না খাবো না খাবো না, আমি কিছুতেই খাবো না। এ নাও খোকা বাবু, স্কুলে দেরি হচ্ছে, অমন করতে নেই। হোক দাঁড়ি, তবুও আমি খাবো না। মা আমাকে বকলো কেন? মা কি কাউকে বকে খোকা বাবু? তুমি দুষ্টুমি করছিলে, তাই তোমার মা একটু বকেছে। ও তুমিও মায়ের দলে? তাহলে তোমার সঙ্গেও আমি স্কুলে যাবো না। আমি কি কখনো মায়ের দলে হতে পারি? তুমি আমাকে ভুল বুঝছো খোকা বাবু। আমি তোমাকে গল্প বলি, তোমাকে আদর করি, তোমাকে আমার কাঁধে নিয়ে বেড়াতে যাই। তাহলে মা এলে তুমি তাকে বকে দেবে? নিশ্চয়। তোমার দেখো না, তোমার মাকে তুমি এখানে আসতে দাও না, আমি এমন বকুনি দেব না। কি মজা কি মজা, সত্যি তুমি বকুনি দেবে তো? তবে কি আমি মিছে কথা বলছি? তার আগে এই দুধটা খেয়ে নাও। দাও। দুধটা খেয়ে তাড়াতাড়ি স্কুলে চলে যাও সোনা, তোমার স্কুলে দেরি হয়ে যাচ্ছে বাবা। ও তাতে তোমার কি? তোমার এত বড় সাহস যে তুমি আমার খোকা বাবুকে বকাবকি করো? তাই আগে আমরা দুজনেই স্কুলে যাব না। তাই নাকি? তাহলে আমাকে এখন কি করতে হবে বলো? যেমন বকেছো তেমন আমার খোকা বাবুকে একটু আদর করে দাও, তাহলে আমাদের দুজনের রাগ পড়ে যাবে আর অমনি আমরা স্কুলে চলে যাব। ওরে দুষ্ট ছেলে, তাই বুঝি? ঠিক আছে বাবা, ঠিক আছে, তুমি এখন এই মুহূর্তে স্কুলে যাও, তারপর স্কুল থেকে এলে আমি তোমাকে গান গেয়ে ঘুম পাড়িয়ে দেবো, কেমন? ঠিক এমনি করে আমি তোমাকে বলবো, আমার সোনার চোখ দুটোতে আয় নেমে ঘুমায়, আমার সোনার চোখ দুটোতে আয় নেমে ঘুমায়, সোনায় আমার জেগে আছে, রাত যে কেটে যায়, আমার সোনার চোখ দুটোতে আয় নেমে ঘুমায়, আমার সোনার চোখ দুটোতে আয় নেমে ঘুমায়। বুঝেছো? আমার সোনা মা বলে, চলো সাধুদা। হ্যাঁ চলো খোকা বাবু। মানুষটা সেই যে কালকে বেরিয়েছে স্কুল যাওয়ার নাম করে, এতটা বেলা হয়ে গেল, কই এখনো তো মানুষটা বাড়ি ফিরে এলো না। কই কোনোদিন তো এমন দেরি হয় না, ঠিক ঠিক সময় উনি ফিরে আসেন। সাধুদাকে বললাম কত খোঁজ করতে, সাধুদাও কোনো খোঁজ খবরই দিতে পারলো না। তাই তো এখন আমি কি করি, কার কাছে যাই তার খবর আনতে, এখন যে কি করি? কোথাও হারিয়ে যায়নি প্রতিমা, তবে এবার হয়তো যেতে হবে। কি হয়েছে গো? তুমি ওই সব কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। কি তোমাকে এমন বিষণ্ণ দেখাচ্ছে কেন বলো তো? আচ্ছা কালকে থেকে তুমি ছিলে কোথায়? কি হয়েছে তোমার? হাসপাতালে হাসপাতালে কেন গো? কার কি হয়েছে যে তোমাকে হাসপাতালে যেতে হলো? একদল ছাত্রের ধর্ষণে একটি ছাত্রী মৃত প্রায়, আর তারই চিকিৎসার জন্য। সে কি এসব কি বলছো তুমি? আমি তো কিছুই বুঝতে পারছি না। পাগল আমি এখনো হইনি প্রতিমা, তবে হওয়া উচিত ছিল। কাল থেকে এই বুকের মাঝে যে ঝড় ঝঞ্ঝা আমি বয়ে বেড়াচ্ছি। তোর থেকে অব্যাহতি দিতেই আমি এসে গেছি মাস্টার মশাই। একই আপনি এখানে? নমস্কার মাস্টার মশাই। আরে এত চমকে উঠার কি আছে? কলিকা কালটা ভালো না হলেও আমি কিন্তু আপনার ভালোর জন্যই এসেছি। মানে গতকাল আপনি আমার ছেলের গায়ে, অর্থাৎ কলিকালের ছেলের গায়ে হাত তুলে কাজটা কিন্তু ভালো করেননি মাস্টার মশাই। তেমন কিছু না, ধরুন যে নির্দোষ ছেলেটার গায়ে আপনি হাত তুলেছেন, সেই ছেলেটা যদি আপনার পা দুটো কেটে হাতে ধরিয়ে দেয়, তখন পারবেন তো নিজেকে রক্ষা করতে? আমার তো মশাই আবার ক্ষমতাই কুলবে না। কিন্তু আপনি কি জানেন যে আপনার ছেলে এবং তার বন্ধু বান্ধবরা মিলে একজন ছাত্রীকে ধর্ষণ করেছে, যার উপরে যে মেয়েটা হাসপাতালে ভর্তি আছে, শীঘ্রই সুস্থ হয়ে বাড়ি ফিরে আসবে। কিন্তু তো বলে আপনি আমার ছেলেকে চরিত্রহীনতা লম্পট্ট অসংখ্য কুকাজের শাস্তি হিসাবে আমি তাকে স্কুল থেকে তাড়িয়ে দিয়েছি। বেশ করেছেন,
খুব ভালো করেছেন, আমিও তো এটাই চেয়েছিলাম। কিন্তু মাস্টার মশাই, নিউটনের তৃতীয় গতিসূত্র অনুসারে আপনাকে আর বাঁচানো গেল না। দেখছি আপনি কি আমাকে ভয় দেখাচ্ছেন? আপনি কি আমার সঙ্গে ইয়ার কি মারছেন? ও আমার মিষ্টি বৌদি, আপনি বলুন না, আমি কি মাস্টার মশাইকে ভয় দেখাচ্ছি? উনি এখন খুব ক্লান্ত হয়ে গেছেন। আপনার কথা শেষ হয়ে থাকলে আপনি এখন আসতে পারেন। আসবো মানে? আমার কথা তো এখন শুরুই হয়নি। বেশ, বলুন। বেশি কথা বলে আমি আপনাকে বিব্রত করতে চাই না মাস্টার মশাই। আমার কথা মাত্র দুটি। প্রথমত, আপনি এখনই থানায় গিয়ে আমার ছেলের নামে ডায়েরিটা তুলে নেবেন। আর দ্বিতীয়ত, আমার ছেলে স্কুলে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। আর আমার উত্তর একটাই, অসম্ভব। একটা লম্পট ধর্ষণকারীকে। ও মাস্টার মশাই, বাহ, বেশ মিষ্টি কথা বললেন তো। আরে মশাই, ধর্ষণ যদি এদেশের অপরাধ হতো, তাহলে এদেশের মহান নেতা মন্ত্রীরা ধর্ষণকারী হতে পারতো না। রুদ্রবদন বাবু! এদেশের বেকার যুবক ছেলে ধর্ষণ করলে তাদের শাস্তি হয় ফাঁসি। আমার মতন প্রভাবশালী ব্যক্তিদের কাছে এটা কোনো অপরাধই নয়। আমি তো ভাবছি আমার ছেলে বড় হলে তাকে আমি এদেশের ধর্ষণ মন্ত্রী বানাবো। একটা অসহায় গরিবের মেয়ের সম্মানের দাম নিশ্চয়ই দেব। এই নেন ৫,০০০ টাকা, তাকে দিয়ে দেবেন। আশা করি সে এতে ঠকবে না। একটা গরিবের মেয়ের দাম মাত্র ৫,০০০ টাকা? ছি 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 ছি, আপনি কি মানুষ? না, দেবতা। আর সেজন্যই তো ৫,০০০ টাকা দিচ্ছি। আরে আমার মিষ্টি বৌদি, আপনি কি জানেন এ দেশের অনেক নারী পেটের দায়ে এর থেকেও অনেক কম টাকা, মাত্র ৫ টাকার বিনিময়ে তাদের সম্মান বিক্রি করতে কোনটা হয় বোধ করে না? কলিকা, কালটা তো বেশ ভালো নয়, তাই আমি বলছিলাম আপনার সব প্রশ্নের উত্তর আমি অনেক আগেই দিয়ে দিয়েছি। বেশ, তাহলে আমার কথার উত্তরটা কোথায় না দিয়ে আমি কাজেই দিই। জোগাড়। বাবাকে দিয়ে স্যারের মতো মতো কাজ করাবেন, নাকি এই সুন্দর শাড়িটা খুলে দিয়ে এই থানটা পরবেন? বলুন বৌদি। সাবধান সাবধান বলছি, ওনার গায়ে হাত দেবেন না আপনারা, একদম হাত দেবেন না। ছোট লোক জানোয়ার, তুই জানিস সতী নারীর গায়ে হাত দিয়েছিস, রাবণ সীতার গায়ে হাত দিয়ে সব অংশে দদন হয়েছিল, দ্রৌপদীর বস্ত্র হরণ করতে গিয়ে কৌরবকুল সব অংশে ধ্বংস হয়েছিল, সুন্দরী হেলেনের জন্য ধ্বংস হয়েছিল টয় নগরে। কত জ্ঞান থাকলে তো এই বৌদির মতো একটা কাঁটা লাগা ছুরিকে বিয়ে করে আমি সারা মাস্টার হয়ে যেতাম, গুন্ডা হতাম কেন? যাক, তাহলে আমার কাজ। কলিকা, কালটা তো বেশ ভালো না, তাই তুই গায়ে হাত না দিয়ে গা থেকে বৌদির শাড়িটাই খুলে ফেল, কারণ ওরকম ছাত্রী বৌদির অনেক আছে। কিন্তু খুব সাবধান, আর যেন কিছু না খুলে। মিষ্টি বৌদি, তাহলে আপনার শাড়িটা এনে দাঁড়ান, যা করার আমি করছি। জোগা, তুই ছোট লোক গুন্ডা হয়ে মাস্টারের স্ত্রীকে অসম্মান করছিস। জানোয়ার, শাড়িটা সেরে তুই এইদিকে সরে আয় বলছে। বলুন স্যার, এবার আমার কাজ। মারের চোটে মাস্টারের সব কটা নাকে হা করানো। আজ আপনাকে আমি এমন শিক্ষা দেবো যেন কোনো স্যারের মুখের উপর না করতে না পারে। বলুন, স্যারের কথা মতো কাজ করবেন কি না? এদিকে নয় সুন্দরী, এদিকে এসো। যে দর্শনকে কেন্দ্র করে তোমার স্বামীর এত অহংকার, সেই অহংকারকে চূর্ণ করতে আমি তোমাকে তোমার স্বামীর সামনে ধর্ষণ করব। বল জানোয়ার, স্যারের শত দুটো আমার জীবন থাকতে তারা কোনোদিন পূর্ণ হতে দেবে না শয়তান। জীবনটাই তো যাবে, তোর অগ্নিকর্তা প্রাণে বাঁচবে না রে শালা।
চলবেন, না নিজের চোখের সামনে নিজের স্ত্রীকে ধর্ষিতা হতে তোমার কোনো বদলামি পূর্ণ হবে না শয়তান। ভালো চাও তো আমাদের ছেলেকে আমাদের কাছে ফিরিয়ে দাও। ছেলে নেবে আর আমার পথিক রে, এই নাও তোমাদের পথিক। প্রতিমা, তুমি যেমনই করেই হোক প্রতিজ্ঞা নিয়ে এখান থেকে পালিয়ে যাও। তোমাদের কাউকে পালাতে হবে না, তোমাদের সবাইকে উপরে পাঠাবার বন্দোবস্ত আমি করছি। তার আগে বলুন মাস্টার মশাই, আমার কথা মতো চলবেন, না নিজের চোখের সামনে নিজের স্ত্রীকে ধর্ষিতা হতে দেখবেন। ধর্ম কোনদিন কোনো পাপের সহযাত্রী হতে পারে না রুদ্রবত। মাস্টার মশাই, যদি আমার কথা মতো চলেন তাহলে পূর্বের শর্তের মতো পূর্বে যেমন জীবন যাপন পালন করছিলেন তেমনি ভাবেই পালন করবে, নাহলে আপনার ছেলে তো মরবে। আমরার বংশে বাতি জ্বালাতে আমি কাউকে বাঁচিয়ে রাখবো না, আর আপনার এই সুন্দর স্ত্রীটাকে আমরা সবাই মিলে কষা মাংসের মতো একটু একটু করে চিবিয়ে চিবিয়ে খাবো। আর এক পায়ে গেল তোমাদের আমি। কি করবি রে শালা সুয়ারের বাচ্চা মাস্টার? এই নে তোর মাস্টারের যোগ্য পুরস্কার। প্রতিমা, আর তুমি যেমন করে হোক এখান থেকে পালিয়ে যাও। ওদিকে নাই সুন্দরী, তুমি আমাদের বুকে এসো। মা, ও মা, কোথায় তুমি? আমি স্কুল থেকে চলে এসেছি। সাধু, তুমি খোকাকে নিয়ে পালিয়ে যাও। মা, কোথায় তুমি? আমি স্কুল থেকে চলে এসেছি। ওকে বস, মেয়েটা যে পালিয়ে গেল। তোরা কি করছিস জানোয়ারের দল? জগা, যা যেমন করে পারিস ওই শুয়োরের বাচ্চা দুটোকে খতম করে ওদের মাটাকে তুই এখানে তুলে নিয়ে আসবে। এই জগাগুন দেওয়ার যেদিন তার শিকার ছাড়া পাবে সেদিন আর আকাশে চন্দ্র সূর্য উঠবে না। তাই তাই ওদের আমি খতম করবই করব। ওকে বস, শালা মনে হয় টেসে গেছে। সে কি রে, তাহলে তো একটু কামতে হয়। ও মাস্টার কোথায় গো? তোমার কি হলো গো? কলিকা, কালটা তো বেশ ভালো নয়। না যাই, মাস্টারের মৃত্যু বলে কথা, থানায় গিয়ে কেসটাকে ভালো করে সাজাতে হবে। তুই তো ততক্ষণে এই ডেডি বডিটাকে নিয়ে গিয়ে ওই শিয়ালদার জঙ্গলে ফেলে দিয়ে আসবে, যাতে শিয়াল শকুনে ওটাকে কুড়ে কুড়ে খেতে পারে। আর বিনিময়ে আজ রাতে পাবে এই মাস্টারের সুন্দরী স্ত্রী নামক মুরগিটার কয়েক পিস তাজা মাংস। ওকে বস, অনেকদিন পরে এই তাজা মালের সঙ্গে টপকা ছুরিটার অফুরন্ত যৌবন আজ আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করব। জিও বস, জিও। এসো মাস্টার, তোমার বংশের ভাবলীলা আজ তারপর তোকে নিয়ে ছুটতে ছুটতে একটা চলন্ত বাসে আমি উঠে পড়লাম। তারপর ভাড়া দিতে না পারায় বাসটা নামিয়ে দিলে চন্দনপুর গ্রামে। তারপর এইখানেই পরিচয় হলো এক মহান ব্যক্তির সঙ্গে, যাকে তুই দাদু বলে জানিস। তাহলে আমার বাবা, দাদা আর সাধুদা কোথায়? জানি না, জানি না বাবা, জানি না।
আমি সেখানে গেলে পাছে তারা চিনতে পারে বলে আমি না গিয়ে তোর দাদুকে পাঠিয়েছিলাম, কিন্তু তোর দাদুও কোনো খবর আনতে পারেনি বাবা। মাগো, তাহলে কি আমাদের বাবা? জানি না বাবা, জানি না বেঁচে আছে না মরে গেছে আমি তাও জানি না। দীর্ঘ 12টা বছর তার দেখার পর আমি এই বৈধব্য বেশ ধারণ করেছি বাবা। মোছো মা, চোখের জল মোছো। এতদিন শয়নে স্বপনে নিশি জাগরণে তুমি নীরবে চোখের জলে বুক ভাসিয়েছ, কোনো কারণ খুঁজে না পেয়ে। আমি শুধু তা দূর থেকে দেখেছি, কোনোদিন স্বপ্নেও ভাবিনি তোমার চোখের জলের পিছনে এমনি ইতিহাস লুকিয়ে আছে। তোমার চোখের জলের কারণ অনুসন্ধান না করি তোমার কথার অবাধ্য হয়ে যে অপরাধ আমি করেছি, তার জন্য তুমি আমায় ক্ষমা করো মা, আমায় ক্ষমা করো। আশীর্বাদ করো মা, আমি যেন এই সমাজ সংসারের বুকে দাঁড়িয়ে তার স্বরে চিৎকার করে বলতে পারি, তোরা আমার পিয়াকে কেড়েছিস, ভেঙেছিস ঘর বাড়ি, তোদের কথা জীবনে মরণে কবু কি ভুলিতে পারি? ওরে শয়তানের দল, তোদের কারণে মোর মহারাজ অশ্রুই সম্বল, তোদের বুকের রক্তে মুছে দেব আমার মায়ের চোখের জল, চোখের জল। এবার তুমি সংহারিণী তনুজ দলনী রূপে আমায় প্রেরণা যোগাবে, আর আমি তোমার সেই মূর্তি থেকে মন্থন করব আমার চলার পথের পথেও। আজ থেকে তুমি হবে আমার পর্ণকুটিরের মহামায়া, আর আমি তোমার পদতলে বসে উচ্চারণ করব সেই পবিত্র আহ্বান মন্ত্র, যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্কৃতা, নমস্তস্যৈ 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 নমো নমঃ। যা দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্কৃতা, নমস্তস্যৈ নমস্তস্যৈ নমো জাগো দুর্গা, জাগো দশ প্রহরণধারিণী, অভয়া শক্তি বল প্রদায়িনী, তুমি জাগো জাগো, তুমি জাগো। আজ 18 বছর পরে পুরনো দিঘির পাড়ে একা একা এলাম যখন। আজ 18 বছর পরে পুরনো দিঘির পাড়ে একা একা এলাম যখন। ওই কৃষ্ণচূড়ার কাছে নাম দুটো আজও আছে, কৃষ্ণচূড়ার কাছে নাম দুটো
যদি ওই পাশানি মায়ের মোর কিছুতেই গলবে না, নইলে এই যে জল আনতে যাবার ছল করে দিনে 5 বার ঘাটে যাচ্ছি, মাকে পারে না তার সাথে একবার দেখা করে দিতে? তোর ছাই কি হবে তার কথা বলে, এবার এলে সোজা বলেই দেব। তোমার সাথে কোনো সম্পর্ক নেই। আরি আরি আরি। এই যে মশাই, আপনি কথাটা কাকে বললেন? যাকেই বলি কেন, তাতে আপনার কি? বাহ, ভালোই যে টিপস দিতে শিখেছো দেখছি। টিপস হবে কেন, তোমার কথাটাই আমি বলে দিলাম, যাতে কষ্ট করে তোমাকে আর বলতে না হয়। বাহ, খুব যে দরদ দেখছি। দরদের কি আছে, তুমি যখন আমার সঙ্গে কোনো সম্পর্কই রাখতে রাজি নও তখন আমি চলেই যাচ্ছি। চলেই যদি যাবে তাহলে এলে কেন? আমার প্রিয়ার ডাক উপেক্ষা করা সম্ভব নয় বলে। অসম্ভবের কিছুই তো আমি দেখতে পাচ্ছি না। দেখতে পাবে কি করে, প্রেমের জগতে তোমার দু চোখ যে অন্ধ হয়ে গেছে পাপিয়া। অন্ধ হলেও ভালোবাসা স্বর্গীয় পরশ মানুষকে যে দিব্যদৃষ্টি দান করে। সেই দিব্য দৃষ্টি দিয়ে তুমি কি দেখলে পাপিয়া? একটা পাক ভরা সুন্দর দেখি। তার মানে আমি একদিকে পাখির মধ্যে একটা সদ্য ফোটা পদ্ম। এমন কাব্য ভরা কথা তুমি কোথায় শিখলে পাপিয়া? কেন তোমার কাছে, তোমার এই বুকে মাথা রেখে? শুধু এই আর কিছু না। তুমি আমার জীবন সাথী, তোমায় আমি ভালোবাসি। তুমি আমার সূর্য সোনা, তুমি যে চাঁদের হাসি। তুমি আমার জীবন সাথী, তোমায় আমি ভালোবাসি। তুমি আমার সূর্য সোনা, তুমি যে চাঁদের হাসি। সারা জীবন এই মন তোমার প্রেমেতে চাই আরো যে পাগল হতে। তুমি এত কাছে তবু কেন যে মন চায় আরো যে পাগল হতে। দু চোখ ভরে তোমায় দেখি, তবু যে স্বাদ মেটে না, না, না। তুমি আমার জীবন সাথী, তোমায় আমি ভালোবাসি। তুমি আমার সূর্য সোনা, তুমি যে চাঁদের হাসি। লা লা লা, সত্যি পাপিয়া, তুমি যেমন সুন্দর তেমনি সুন্দর তোমার এই কণ্ঠের গান। এই ছাড়ো ছাড়ো, কেউ এসে পড়বে এক্ষুনি। আসে আসুক, আমি কাউকে ডরাই নাকি? শোনোনি সেই হিন্দি ছবিটির নাম প্যার কিয়া তো ডরনা কিয়া? বাংলাদেশে এত হিন্দি ছবির রমরমা কেন? আর দেশের যে অবস্থা, দুদিন পরে হয়তো ওরা বাংলা বলতেই ভুলে যাবে। ছোটা তুই এখানে? আরে তোরা, আমি তো ভাবলাম হিন্দি ছবির শুটিং চলছে। নাটক না করে বাস্তবে ফিরে আয়। পথের মাঝে তোরা যারা করছিস তাতে এমন নয়, তোদের নাটক যে কতদিন চলবে সেটাই ভাবছি। নাটক নয় বন্ধু, নাটক নয়, এটাই বাস্তব। তুই যেটাকে নাটক বলে উপহাস করছিস সেইটাকে আমি বাস্তবে রূপ দিয়ে বুঝিয়ে দেবো যে আমি সিনেমার নায়ক প্রসেনজিৎ নয়, আমি আনন্দ সেন শর্মা। আমার হিসাব 2 2 4 5 নয় বন্ধু, 5 নয়। আসি কিরে মুখপুরি, এমনি করে আর কতদিন জল ফেলে জল আনতে যাবি? সেটা আমাকে বলতে হবে কেন? যা বলার মূল আসামি তো বলে গেছে। হয়তো বলে গেছে, তবু আমার ভয় হয় রে বোন। আনন্দ বড় লোকের ছেলে, তাই ওদের মতিগতি বোঝার সাধ্য আমাদের মতো গরিবদের নেই। জানি রে ছোটদা, কিন্তু আর 5 জন ধনী দুলালের চেয়ে আনন্দ সম্পূর্ণ আলাদা। তা আমি জানি না পাপিয়া, তা আমি জানি, তবুও কেন জানি না একটা অজানা আশঙ্কা আমাকে তাড়া করে বেড়াই। ঘুমের ঘরের সামনে দেখি কোনো এক শয়তান তোকে আমাদের বুক থেকে
ছিনিয়ে নিয়ে যাচ্ছে। ছোটা তা কখনোই সম্ভব নয়। আমাদের মুখ থেকে আমার একমাত্র আদরিনী বোনকে কেউ ছিনিয়ে নিতে পারবে না। দাদা কিরে, তোরা পথের মাঝে দাঁড়িয়ে কি করছিস? কি আর করবো দাদা, আমি আমি জল আনতে যাচ্ছিলাম। না কি রে, বল রে ছোটা, বল। হ্যাঁ, ওই পথের মাঝে দেখো তুই গল্প জুড়ে দিলাম আর কি। হ্যাঁ হ্যাঁ তো। তুই মুখ ফুড়ি যাবি না দাদাকে সব বলবো? উফ, আবার যাচ্ছি, মুখ দেখো না যেন ঝোড়ো কাক। হ্যাঁ। কেন বলবি বলছিলি পঙ্কজ? ও কিছু নয়, তুমি তো তোমার ভাই বোনকে চেনো, তখন কি বলি তা নিজেরাই জানি না। তোদের দুটো পাগলকে নিয়েই তো আমি বেঁচে আছি ভাই। তোরাই যে আমার ইহকাল পরকাল সব কিছু। কিন্তু দাদা তোমার কারখানা কি তাহলে? এখন খোলার কোনো লক্ষণই নেই, কারণ ওই রুদ্রপ্রতাপ সেন শর্মা আমার সংসারটাকে শ্মশান করে দিতে চাইছে। সব বুঝেও আমি নিরুপায়, কিচ্ছু করে উঠতে পারছি না। কিন্তু ওই সুভাষের মৃত্যুর ক্ষতিপূরণ না পেলে আমরা কেউ কাজে যোগ দেব না। তোমাদের দাবি নিশ্চয় অন্যায্য নয়, কিন্তু মালিক পক্ষ কি বলছে? সে এখন গায়ের যোগ দেখাতে চাইছে, বলছে অবিলম্বে কাজে যোগ না দিলে আমরা কর্মী ছাঁটাই করব। এটা কি মগের মূল্য নাকি? এই ছাগলের কর্মী ছাড়া করতে পারবে? মগর মুল্লুক কিলা তা কইবে তোমায় দিতে হবে নাকি? কৈফিয়ত নাই, এটা মানবিকতার প্রশ্ন। তাই নাকি? বাট ইউ রিমেম্বার ইয়াং ম্যান, মানবিকতা আছে বলেই তোমার দাদা জবহল তহবিলে চাকরি করছে। আমার দাদা কারো দয়া জানে নাই, নিজের যোগ্যতায় চাকরি করছে। সেই বোঝা পাটা তোমার দাদার সাথেই করবো। ও ছেলে মানুষ বড় বাবু, ওর কথায় আমি রাগ করবেন না। কথাগুলো কিন্তু ছেলে মানুষের মতো নয় প্রভাত বাবু, হালকা পাতো, তাই যেখানে খুশি নাচতে ইচ্ছে যায়। আই মিন সাঁতার শিখে জলে নামাটাই বুদ্ধিমানের কাজ। আগে কথা বাদ দিয়ে আপনি বলুন বড় বাবু, আপনি হঠাৎ আমার এখানে? জানতে চাই আপনাদের ডিসিশনটা কি, আর সেই সঙ্গে জানাতে চাই তার প্রতিক্রিয়া স্বরূপ কি হতে পারে। নতুন করে কি আর ডিসিশন জানাবো বড় বাবু? কর্মরত অবস্থায় একজন শ্রমিক মারা গেছে, তার উপযুক্ত ক্ষতিপূরণ না পেলে আমরা কেউ কাজে যোগ দেব না। তাই নাকি? বাট ইউ রিমেম্বার, ডিসিশনটা আমার ডিসিশনটাও শুনে রাখুন। আপনারা কাজে যোগ দেবেন এবং কোন রকম ক্ষতিপূরণ ছাড়াই। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? আপনি কি এখানে ভয় দেখাতে এসেছেন? না, বুঝিয়ে দিতে এসেছি শ্রমিক নেতা হলেও শ্রমিকদের কাছে তার সম্মান যতখানি আর দায়িত্বও ততখানি, আর তার চেয়ে বিপদের পরিমাণটাও অনেক বেশি। বাট আর ইউ? এ আমার ছোট বোন বড় বাবু। তাহলে তো বিপদের পরিমাণটা আরো বেড়ে গেল। মানেটা জলের মতো পরিষ্কার। তবে এখন নয়, পরে হয়ে যাবে। আজ আমি আসি, আশা করি আগামী কয়েকদিনের মধ্যেই আপনাকে কাজে জয়েন করাতে পারবো, নইলে বিদায় আমার নাম বিশান সেন শর্মা। দাদা শয়তানের কথা অর্থ কিছু বুঝলে? একেবারে যে বুঝিনি তা নয়, কিন্তু কোনো কিন্তু নাই দাদা, ওই শয়তান আমাদের মুখের গাছ কেড়ে ছিনমিনি খাচ্ছে, তা আমরা মেনে নিয়ে নীরবের চোখে জল ফেলেছি। তাই বলে আমাদের আত্মসম্মান আঘাত দেওয়ার চেষ্টা করলে ওকে আমি তোমাদের মালিকের ছেলে বলে ছেলে কথা কইব না দাদা। হ্যাঁ দাদা, আজ যে চোখে অভাব অনটনের বেদনার অশ্রু হচ্ছে, একদিন ওই অশ্রুই আগুন হয়ে ওদের লোভ ও লালসার সংসারকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেবে। আমার মনে হয় দাদা, আমাকে ঘিরে কোনোদিন আমাদের সংসারে অসন্তর কালো মেঘ ছড়ে আসবে। ওরে বোন, নিয়তির অমোঘ বিধানে যদি তাই কোনোদিন নেমে আসে, তাহলে আমরা এই দুই ভাই মুখ পেতে সে কালো ছায়ার প্রতিবিধান করব। তবু তোর গায়ে এতটুকু কাঁটাটা চড়ো লাগতে আমরা দেব না। ওই শয়তানের কালো হাত ভেঙে দিয়ে ওদের আমরা বুঝিয়ে দেবো যে আমরা গরিব হতে পারি, ওদের মতো আমাদের আর্থিক
অন্তবিহীন পথে চলাই জীবন, শুধু জীবনের কথা বলাই জীবন। অন্তবিহীন পথে চলাই জীবন, শুধু জীবনের কথা বলাই জীবন। জীবন প্রসব করে চলাই জীবন, জীবন প্রসব করে চলাই জীবন, শুধু যোগ বিয়োগের খেলাই জীবন। অন্তবিহীন পথে চলাই জীবন, শুধু জীবনের কথা বলাই জীবন। অন্তবিহীন পথে চলাই জীবন, শুধু জীবনের কথা বলাই জীবন। এই চুপ, বেশি অহংকার করবেন না। ওই ট্রেনে না আমার বিলতি মেম দিদি কামিং। বেশি অহংকার করলে না একেবারে কল্লাটা কিচে নেবে। ওই ওই উনি আসছেন। আচ্ছা দাদা দিদিরা, আপনারা ভালো করে দেখে বলুন তো, উনি মেয়ে মানুষ নাকি বেটা ছেলে? ও মাই গড, এ কোন জঙ্গলে এসে পড়লাম রে বাবা। এই যে শোনো, তুমি মানুষ না ভাল্লুক? আর আপনি কি মেয়ে মানুষ নাকি বেটা ছেলে? হোয়াট, আমাকে ইনসাল্ট করছো? বেশি গ্যাস দেবেন না, বুঝেছেন? আমার দুটো হাত দুটো পা দেখে তবু বোঝা যাচ্ছে আমি একজন মানুষ, কিন্তু আপনার কি দেখে বুঝবো যে আপনি পুংলিঙ্গ না স্ত্রীলিঙ্গ? হাউ টেন্স! আরো বেশি স্ট্রেঞ্জ হয়ে যাবেন ম্যাডাম যখন শুনবেন আমি রেগে গেলে আপনার ভালো জায়গায় কামড়ে দেবো। হ্যাঁ, নয়, হ্যাঁ। এবার মুখটা বন্ধ করুন, নইলে যে মাছি ঢুকে পড়বে। ও মাই গড, ড্যাডির কথা শুনে বিলেত থেকে গ্রামে এসে কি ভুল করলাম রে বাবা। ও, আপনি বুঝি আমাদের বিলেতি প্যারালাল ম্যাম সাহেব? নট প্যারালাল, আই এম মিস পামেলা। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? স্ট্যান্ড বাবা স্ট্যান্ড। আপনি হলেন মিস ঝামেলা ম্যাম সাহেব। হোয়াট? ডোন্ট টক রাবিশ, বাট হু আর ইউ? আমি হলাম আপনার পিয়ে, এই সরি আপনার বাবার পিয়ে, যে আপনাকে এই গাড়ি করে এই স্টেশনে আনতে এসেছে। ও আই সি, আমি বুঝতে পেরেছি। আচ্ছা, ড্যাডির কি কোনো কাণ্ডজ্ঞান নেই? আমাকে রিসিভ করতে তোমার মতো একটা ইডিয়েটকে পাঠিয়েছে। আগে আমি ইডিয়েট ছিলাম না, আপনাকে দেখেই হয়ে গেছি। হোয়াট? ইয়েস ম্যাম সাহেব, আপনাকে দেখে যে ইডিয়েট না হবে সে শালা বেটা ছেলেই নয়। ওকে, আমি আমার সুইট ডান্স আর দিল পাগল করা গান দিয়ে এখানকার প্রত্যেকটা বেটা ছেলেকে একেবারে পাগল বানিয়ে দেব, আর বলবো দুনিয়া মে লোগো কো ধোকা কভি খো জাতা হ্যায়, आंखों ही आंखों से यारों का दिल खो जाता है। दुनिया में लोगों को धोखा कभी खो जाता है, आंखों ही आंखों से यारों का दिल खो जाता है।
ডোন্ট মাইন্ড, আই এম সরি, ক্যান আই হেল্প ইউ? নো নেভার। নিজের পায়ে দাঁড়ানোর জন্য কোনো ইডিয়েটের হেল্পের আমার দরকার নেই। বাট ইউ রিমেম্বার ম্যাম সাহেব, এই গামলাই লাই আমার মতো ইডিয়েটরাই আপনাদের বল ও ভরসা। তাই বলে আপনি আমার বিলেতি মেম সাহেবকে এই সামনাসামনি ধাক্কা মারবেন? জানেন আমার মেম সাহেবের কত কি আছে। এই ঘন্টা, যদি কিছু একটা নষ্ট হয় না, আমি কিন্তু রাগে আপনার ভালো জায়গায় কামড়ে দেব। ঘন্টা, লেটস ইউ গো টু দ্য কার। তা যাচ্ছি ম্যাডাম, আপনি কিন্তু ভালো করে দেখে নিন মেম সাহেব, এই ধাক্কা লেগে আপনার কোনো কিছু নষ্ট হলো কি না। আর আপনাকেও বলি মশাই, ধাক্কাটা পেছন দিক দিয়ে মারতে পারলেন না, ধাক্কাটা একেবারে এত লোকের সামনে আমি এখন মুখ দেখাবো কেমন করে? দেখ শুনুন, যদি আমার মেম সাহেবের কোনো কিছু নষ্ট হয় না, তাহলে আমার মেম সাহেবকে ভালোভাবে পুষিয়ে দেবেন, নইলে কিন্তু আমি রাগে আপনার ভালো জায়গায় একেবারে কামড়ে দেবো। বলি এই যে মিস্টার রোমিও, বলি পথে ঘাটে সুন্দরী মেয়েদের দেখে রোমিও সাজাটা কতদিন প্র্যাকটিস করেছো? রসনা সংযত করে কথা বলুন, আর যাই করুন নিজেকে দিয়ে পৃথিবীটা বিচার করতে চাইবেন না। হোয়াট ডু ইউ সে? তুমি কি বলতে চাইছো ধাক্কাটা আমি তোমাকে মেরেছি? সে কথা আমি বলিনি, কিন্তু সামান্য ঘটনাকে অসামান্য করে পথে ঘাটে ট্রামে বাসে যারা আপনার মতো চিল চিৎকার করতে ভালোবাসে, তারা আর যাই হোক ভদ্র মহিলা নয়। হোয়াট? আমি অভদ্র? সে বিচারটা বাড়িতেই বসে গিয়েই করবেন। এখন যান এখান থেকে। যাব, নিশ্চয় যাব, তবে যাওয়ার আগে তোমার মতো একটা গ্রেহাউন্ডকে উচিত শিক্ষা দিয়ে যাব। ইউ রাস্কেল! গ্রাহাউন্ড আখ্যাটা যখন দিয়েছেন তখন তার কামড় সহ্য করবেন না, তা কি করে হয়? আমার হাতটা লাগছে, ছাড়ো। আপনার হাতটা আমি চিরকালের জন্য ধরিনি। শুনুন, কিচেন রুমে রান্না করার জন্য ঈশ্বর আপনাকে যে হাতটা দিয়েছেন সেটার অপব্যবহার করবেন না। ওকে, তোমার আজকের অপমান আমি এত সহজে ভুলবো না। তোমার সাথে আমার আবার দেখা হবে, সেদিন তোমাকে আমি বুঝিয়ে দেব আপনি কে, আপনি কি, আপনি কেমন, তাই তো? সেদিন চাপকে তোমার পিঠের চামড়া তুলে নেব। আপনি মেয়ে নন মনসা, নারী রূপে নাগিনী, বিলেতি পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত কাল নাগিনী। আপনার বিষাক্ত ছবলে আমাকে নীল করে দিতে চাইছেন, কিন্তু পারবেন না। আমি এই সমাজ সংসারের কালকুট বিষ হজম করে আমি এ যুগের নীলকণ্ঠ। নীলকণ্ঠের কণ্ঠ নালে আমি যদি না চেপে ধরতে পারি, তাহলে আমি রুদ্রপ্রতাপ সেন শর্মার মেয়ে মিস। কি হয়েছে? আপনি চুপ করুন, আপনি চুপ করুন। কি হলো? কি হয়েছে আপনার? আমার কিছুই হয়নি, আপনি এখান থেকে যান। তবুও দাঁড়িয়ে আছেন, আপনি এখান থেকে যাবেন না? যাবে না। কেন যাবে? আপনার ভয়ে? এই কি ছোটদা তুই? আমি অনেকক্ষণ এসেছি, দূরে দাঁড়িয়ে তোদের ঝগড়া দেখছিলাম, বেশ ভালোই লাগছিল, কিন্তু ব্যাপার হঠাৎ তুই প্রতীক এখানে। ও কে? ও আনন্দ? নারী না, আমার কিছুই হয়নি। আমি অভিনয় করছিলাম, স্রেফ অভিনয়। নকল হাসি হেসে তুই আমার চোখকে ফাঁকি দিতে পারবি না প্রতীক। সত্যি করে বলতো তোর আসল ব্যাপারটা কি? আনন্দ, এ পৃথিবীতে এমন কিছু ঘটনা ঘটে যার কোনো ব্যাখ্যা হয় না, তেমনি এক ঘটনার প্রতিচ্ছবি আজ আমার চোখে মুখে সারা অবয়বে। তাই তো তোর চেনা জানা প্রতীক মিত্রের মুখে নকল হাসি। এই ছোটদা, রুদ্রপ্রতাপ সেন শর্মা ফ্যামিলি যে এত নিচে নেমে গেছে, এই কথাটা যদি আগে জানতে পারতাম, তাহলে ওই বিলেত থেকে এখানে নরক দর্শন করতে আসতাম না। What do you mean? তুই কি সত্যি বুঝতে পারছিস না, নাকি বুঝতে চেষ্টা করছিস না? প্যামেলা, হেয়ালি না করে তুই স্পষ্ট করে বলবি আসলে ব্যাপারটা কি?
ছোড় দাও, নরকটা তোর আচারে, নরকটা তোর রুচিতে, না হলে সেন শর্মা ফ্যামিলির ছেলের বন্ধু একটা লুফেন্স মার্কা ছেলে হয় কি করে? উপরটা দেখে একটা মানুষকে বিচার করা যায় না প্যামেলা। তুই জানিস না যে ওই প্রতীক মিত্র। থাক, তোকে আর তোর বন্ধুর হয়ে সাফাই গাইতে হবে না। ও যে কি তা আমার খুব ভালো করে জানা হয়ে গেছে। ভবিষ্যতে ওর সাথে আমার আবার দেখা হবে, আর যেদিন ওর সঙ্গে আবার দেখা হবে সেদিন ওকে আমি আমার এই বুটের ঠক করে বুঝিয়ে দেব আমি আসলে কি কি আমার সত্যিকারের পরিচয়। আর ওই প্রতীকের মতো ছেলেদের আমি জাস্ট কি মনে করি। প্যামেলা, তোর বিলাতি শিক্ষার আগুনে তুই যাকে জ্বালাতে চাইছিস সে কিন্তু চলে না। অপরকে জ্বলতে সাহায্য করে, তবে সেটা মাটির প্রদীপ হয়ে তুলসী তলায়। এই ছোটদা, মনে রাখিস আমি পাশ্চাত্য শিক্ষার ধারক ও বাহক, তাই আমি শিখেছি ওই পায়ের জুতোকে পায়ের নিচে রাখতে, মাথার উপরে নয়। কথাটা মনে রাখিস। আমার একমাত্র আদরিনী বোন পাশ্চাত্য শিক্ষার নামে অর্থের অহংকারে গোল্লায় গেছে। ও জানে না যে মানুষের জীবন বড় বিচিত্র, তাই অর্থ শিক্ষা আভিজাত্যের বেড়া ভেঙে কখনো কখনো জুতোকে মাথায় তুলে নিতে হয়, মাথায় তুলে নিতে হয়। আকাশ আমায় বলল ডেকে, আকাশ আমায় বলল ডেকে, নতুন করে সাজো, স্মৃতির বাঁশি না হয় বুকে বাজে বাজু কাজো, নতুন করে সাজো। আকাশ আমায় বলল ডেকে, নতুন করে সাজো, স্মৃতির বাঁশি না হয় বুকে বাজে বাজু কাজো, নতুন করে সাজো। আকাশ আমায় বলল ডেকে। কি বাবা, জুতোগুলো তুমি হাতে করে নিয়ে এসেছো? না বাবা, তাতে লজ্জার কি আছে? তোমার জুতো জোড়াটা ছিঁড়ে গেছে তাই। তাতে কি হয়েছে? এই যে তোমার পায়ে জুতোই নেই। তাহলে আমি রিস্কাওয়ালা মানুষ, আমারও সব না হলেও চলবে, কিন্তু তুমি কলেজে পড়ছো। তবে আর কি, সবার মাথা কিনে নিয়েছি, আর উপযুক্ত ছেলে হয়ে বাবাকে দিয়ে জুতো বোয়াচ্ছি। তাতে কি হয়েছে? ছেলের সুবিধা অসুবিধা বাবা ছাড়া কে বেশি বুঝবে বল? তাই যদি হয় তাহলে রনিত আর রচনার বেলা এটা করো না কেন? কেন যেটা করি না তা তোমায় আমি বলে বোঝাতে পারবো না বাবা। নতুন করে আর কি বোঝাবে তুমি আমাকে? চোখের সামনেই তো সব দেখতে পাচ্ছি। ওদের জন্য ভালো ভালো পোশাক না হয়ে আমার জন্য ভালো ভালো পোশাক, আমার জন্য ভালো ভালো খাবার। ওরা কলেজ যাবে হেঁটে আর আমি আমার রিস্কায় চলে যাও, তাই তো? তাতে কি আজ হয়েছে? তুমি কত ভালো ছাত্র, আর ওরা তোমার জন্যই আজ ওদের পড়াশোনা গোল্লাই গেছে বাবা। তুমি যদি আজ এক ছেলেকে বেশি স্নেহ মমতা না দিতে, তাহলে ওদের পড়াশোনা তোমার সঙ্গে পাল্লা দিতে পারতো না বাবা। কারণ ঈশ্বরের লিখন কে খণ্ডাবে বলো? তার মানে সব কথার মানে বোঝার মতো বয়স তোমার এখনো হয়নি বাবা। শুধু একটা কথাই জেনে রাখো, আমার কাজের হয়তো একদিন অন্যায় ছিল, কিন্তু আজ যা করেছি তার মধ্যে এতটুকু অন্যায় নেই। তো তো তোমার কথার মাথা মুন্ডু আমি কিছু বুঝতে পারছি না বাবা। তুমি আজ যা করছো সেই মহাপাপের প্রায়শ্চিত্ত না। এ তোমার ভুল ধারণা। আমার বাবা কোনো অন্যায় কোনো পাপ করতে পারে না। কিন্তু আমি বলছি পারে। বিগত মানুষের জীবনে জোয়ার ঘটায়, কখন যে কি ঘটে তা কেউ বলতে পারে না। নাকি গণিত, তুই মদ খেয়েছিস আর এই অবস্থায় বাড়িতে আসতে তোর একটু লজ্জা করলো না? লজ্জা করবে কেন? ব্যাপারে পড়নি?
আমাদের সরকার এখন ঢালা মাথার দোকানে লাশে দিচ্ছে, আর আমরা যদি না খাই বাবা সরকারের মহৎ উদ্দেশ্য ব্যর্থ হয়ে যাবে বাবা। বাবা, রনিত এই বয়সে মদ খেয়ে বাড়িতে ঢুকে মাতলামি করবে, আর তা দেখেও তুমি কিছু বলবে না? বলেও কিছু লাভ হবে না স্বাধীন, কারণ চোরা নাহি শোনে ধর্মের কাহিনী। অল রাইট মাই ডিয়ার ফাদার, মদ শতকরা 102 জন খায়, তাহলে তাহলে আমি খেলেই দোষ হবে কেন? রনিত, তুই কিন্তু সীমা ছাড়িয়ে যাচ্ছিস, মনে রাখিস বাবা তোকে কিছু না করলেও আমি তোকে মেদানির চোটে বৃন্দাবন দেখিয়ে দেবে। এই তো ওকে বাদার, তোমার হাতে মার খাওয়া তো ভাগ্যের দরকার, কারণ তুমি এই যুগের বিবেকানন্দ, তাই তোমার হাতের পেদানি। রনিত, তোর রগবাজি ভাষা বন্ধ কর, মনে রাখিস এটা ভদ্রলোকের বাড়ি। অল রাইট, এই আমি মুখে কুলু বেড়ে দিলাম। আচ্ছা রনিত, আমরা 3 ভাই বোন তো একসঙ্গে পড়াশোনা করি। হ্যাঁ করি, কিন্তু আর করব না, কারণ বর্তমান যুগে কোনো লেখাপড়া মূল্যই নেই। কে বললে মূল্য নেই? শেখার মতো শিখতে পারলে একটা সরকারি চাকরি পাবে, এই তো। কিন্তু বাধা, ওটাই তো অধঃপতনের প্রথম ধাপ। তার মানেটা আমাকে জিজ্ঞাসা না করে এই বর্তমান সময় শিক্ষিত জিজ্ঞাসা করো, উত্তর পেয়ে যাবে দাদা। লেখাপড়া যে তোর মতো ছেলের জন্য নয়, এটাই তো শেষ কথা। অত বাহানা করতে হবে কেন? বাহানা নয় বাবা, বাহানা নয়, এটাই সত্য। সরকারি চাকরি পাওয়া মানে এই বুড়ো মা বাবার ভাগ্যে আর অন্য জুড়ল না, কারণ তখন সে সম্ভ্রান্ত ধনী পরিবারে বিয়ে করবে, শিক্ষিত আদরে দুলালি বউকে নিয়ে অন্যত্র বাড়ি করে ছোট্ট সুখী পরিবার করার চিন্তা করবে। অবিবাহিত ছোট বোনের বিয়ে কিভাবে হবে সে চিন্তা তার মাথা থেকে কর্পূরের মতো উড়ে যাবে। সবার আগে ভুলে যাওয়ার চেষ্টা করবে সে কাদের ত্যাগ তিতিক্ষায় চাকরিটা পেয়েছে। তাহলে তুই বলতে চাস? আমি কিছুই বলছি না দাদা, বলছে এই গ্রামের চিত্র, আর বলছে আগে শিক্ষিত সমাজ, আর বলছে এই সমাজের বেদনা হতো হাজারো হাজারো মা বাবার চোখের জল। সেই চোখের জল মুছে আমি তোকে প্রমাণ করে দেবো রনিত, যে সব শিক্ষিত ছেলেই বেঈমান আর বিশ্বাসঘাতক নয়। শিক্ষা জাতির মেরুদণ্ড, শিক্ষায় মানুষকে প্রমাণ করার একমাত্র পথ। এক কালে ছিল, কিন্তু আজ আর নেই। বর্তমান সমাজ সংসার আজ রাজনীতির ঘূর্ণ বর্তমানে শিক্ষার রসাতলে। না, এই ভারতবর্ষের বুকে একতা জন্মেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রাজা রামমোহন রায়, স্বামী বিবেকানন্দ, আর এই বর্তমানে সমাজেও জন্মেছেন অমর্ত্য সেনের মতো মহান মানুষ। তোদের শিক্ষা লড়াইটা এবার বন্ধ কর, কারণ আমি একজন রিস্কাওয়ালা মানুষ। তোদের এই জ্ঞান গব্য ডায়লগ শুনে আমার কোনো কাজ নেই। আছে বাবা আছে, কারণ রিক্সাওয়ালা হয়ে তুমি জন্মগ্রহণ করনি, কিন্তু ওই রিক্সাটা নিয়ে আমায় তুমি যে শিক্ষা দিয়েছ, সেই শিক্ষার জন্য তোমার হাত থেকে রিক্সা কেড়ে নিয়ে আমি রনিতকে প্রমাণ করে দেবো যে শিক্ষা কেবল আত্মসুখের জন্য নয়, শিক্ষা সমাজ সংসার তথা সারা দেশের মঙ্গলের চাবিকাঠি। কিরে, এরপরেও কি তুই ভালোভাবে লেখাপড়া শিখবি না? ভালোভাবে বাঁচার চেষ্টা করবি না? ভালোভাবে বাঁচার মোহ আমার শেষ হয়ে গেছে বাবা। তোমার আর দাদার কথা শুনে একবার মনে আমি ভালো হব, আমি ভালোভাবে বাঁচবো, ভালো হওয়ার চেষ্টা করব, কিন্তু কিন্তু কি? একটা দুরন্ত কামনা বাসনা কালো হাত আমাকে টেনে নিয়ে গিয়ে এই পাপের অন্ধকার কূপে নিক্ষেপ করতে চায়। রনি, আমি হাজারো চেষ্টা করে আমি তার হাত থেকে রেহাই পাই না, তাই ইচ্ছা থাকলেও আমি কোনোদিনও ভালো হতে পারবো না বাবা, কোনোদিনও না। চুপ কর রনি, তোরে চুপ কর। ওরে, তোর বুকের ব্যথা আর কেউ না বুঝলো, আমি তো বুঝি বাবা, আমি তো বুঝি বাবা, কারণ তোর এই অধঃপতনের জন্য আমি দায়ী রে, আমি দায়ী। বাবা তুমি
কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। এর চেয়ে কিছু বেশি বুঝতে চাস না বাবা, শুধু একটা কথাই জেনে রাখ, পাপ আর পাড়া কেউ কখনো কোনোদিন হজম করতে পারেনি। তাই এই সংসারে যা কিছু অঘটন ঘটবে তা সব আমার পাপের ফসল, আমার পাপের ফসল। পাপ কি এমন অন্যায় কাজ করেছে আমার, যার জন্য বাবার এই আত্মগ্লানি? না না, আমাকে জানতেই হবে বাবার এই হীনমন্যতার কারণ কি। সামান্য একজন রিস্কাওয়ালা হয়ে তোমার বাবা যে অসাধ্য সাধন করেছে, তার জন্য তাকে ধন্যবাদ দেওয়া উচিত। অসাধ্য সাধন নয় বলতে চাও, সামান্য রিস্কা চালিয়ে তোমাদের এই 3 ভাই বোনকে এত লেখাপড়া শেখানো কি চারটিখানি কথা? ও তাই বলো। আচ্ছা সাধু কাকা, তুমি বাবাকে কতদিন ধরে চেনো? তা প্রায় 20 বছর। কিন্তু কেন বলো তো? এই 20 বছরে বাবা কোনো ভয়ানক অন্যায় কাজ করতে তুমি দেখেছো? না, তা দেখিনি। কিন্তু তোমার মুখে হঠাৎ এমন কথা কেন? কেন তা তোমায় বলে বোঝাতে পারবো না কাকা, তবে কেন জানি না একটা অজানা আতঙ্ক আমাকে গ্রাস করতে চায়। তোমার কথা তো আমি কিছুই বুঝতে পারছি না বাবা। পারবে না কাকা, পারবে না, কারণ তোমার মতো অতি সরল মানুষের দল এই কুটিল সংসারের রহস্য ভেদ করতে পারবে না কাকা। আমি কিন্তু আমার লক্ষ্য ভেদ করতে পেরেছি রনিত। তার মানে? তার মানে আমি চাকরিটা পেয়ে গেছি। আজ থেকে আমার জয়নিং। কনগ্রাচুলেশন মাই ডিয়ার ব্রাদার। তুমি চাকরি পেয়েছো বাবা? হ্যাঁ কাকা, আজ থেকে আমি মস্ত বড় পুলিশ অফিসার, আর আমার দায়িত্ব পালন করবে তুমি নিজে। আর শিক্ষা তোমায় কোথায় নিয়ে যায় তার হিসাব রাখবো আমি। না যাই, খবরটা সবাইকে দিয়ে আসি যে আমার দাদা, পূজনীয় দাদা আর গ্রামে 5 জন 5 বালিশ মার্কা শিক্ষিত ছেলের মতো অধঃপতনের সিঁড়িটা খুঁজে পেয়েছে। আচ্ছা বাবা স্বাধীন, তোমার ওই পুলিশের চাকরিতে শয়তান শায়েস্তা করা যাবে তো? নিশ্চয়ই যাবে কাকা, সবটাই আইনের পথ ধরে। তাহলে ওই চাকরি তুমি ছেড়ে দাও। শুনেছি পুলিশ মুখেই আইনের কথা বলে, কিন্তু নিজেরাই বেশি বেআইনি কাজ করে। আর যে করুক, আমি যে করবো না এ বিষয়ে তুমি নিশ্চিত থাকতে পারো কাকা। কিন্তু তুমি একথা বলছো কেন? কোন শয়তান আমি শায়েস্তা করতে হবে? তারা তোমার বা আমার কি এমন ক্ষতি করেছে? তোমার কি কিছুই মনে পড়ে না খোকা বাবু? খোকা বাবু? কে খোকা বাবু? আমি কেন কেন আমি খোকা বাবু হতে যাব কেন? আর তুমি আমায় খোকা বাবু বলছোই বা কেন? জানি না, আমি কিছুই জানি না খোকা বাবু, আমি কিছুই জানি না। আহ কাকা, তুমি যে কি বলতে চাইছো আমি তা বুঝতে পারছি না কেন। সত্যি করে বলো, তোমার কথাগুলোর আসল রহস্য কি? আমাকে কিছু বলতে হবে না, একদিন তুমি নিজেই সব রহস্য ভেদ করে আমার খোকা বাবুর ডাকে সাড়া দিয়ে আমার এই বুকে নিশ্চিন্তে চাপিয়ে পড়বে। সেই দিন কবে আসবে ঠাকুর তা আমি জানি না, তা আমি জানি না। কাকা, আগে নিষ্ঠুর পরিহাসে আমাকে একটু সুখ পেতে দিল না। তাই তো এই বৃদ্ধ বয়সে আমি পথভ্রান্ত প্রতীকের মতো ছুটে চলেছি। জানি না আমার মৃত্যুর সেই আগের দিন পর্যন্ত আমি সেই আশার মরুদ্যান আমি খুঁজে পাবো কিনা, খুঁজে পাবো কিনা। কাকা, কাকা বাবু, কাকা, কাকা, যাওয়ার বেলায় কেন যে কেবলই মনে পড়ে গো, অসময়ে নীলাকাশে কতদিন কত মেঘ ধরে গো, শপথের মালাতে মাঝে মাঝে কাঁটা জেগে রইতো, দেখাই শেষ দেখা আবার হয়তো দেখা, দেখাই শেষ দেখা।
চোখে তোমায় দেখি বোঝাতে পারিনি আজও হয়তো এ দেখাই শেষ দেখা। সাধু কাকা আমার মনের মধ্যে কি ঝড় তুলে দিয়ে গেল। আমি কে, আমি কি, আমি কেন, কেন সাধু কাকা আমাকে খোকা বাবু বলে ডাকলো? কেন কেন কেন? এই যে খোকা বাবু, এই বয়সেও কি মায়ের কোলে শুয়ে মাম খাবে নাকি? রচনা তুই? হ্যাঁ, দেখতে এলাম সাধু কাকার খোকা বাবু চাকরি পাওয়ার খুশিতে জোয়ারে ভাসতে ভাসতে কোন ঘাটে গিয়ে নৌকা বাঁধলো। তার মানে? মানে জলের মতো সোজা। মজা করার ভাষাটা নয় রচনা, তোর মুখের ভাষাটা একটু সংযত কর। অসংযুক্ত কি দেখলে শুনি? কি দেখলাম না তাই তুই বল। দাদার সঙ্গে মজা করে কি এই ভাষায় কথা বলে? দাদার সঙ্গে না বললো মনের মানুষের সঙ্গে তো নিশ্চয় বলে। আমি নিশ্চয় তোর সেই মনের মানুষটা নই। আহ তোর বাবু, তাহলে কি ওই তাল গাছটা আমার মনের মানুষ? ধন্যী পুরুষ তুমি। আকারে ইঙ্গিতে কতবার তোমাকে বোঝাবার চেষ্টা করলাম, তাও তুমি বুঝলে না। আরে বাবা, আমি তোমাকে ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। চুপ কর রচনা, তুই কি পাগল হয়ে গেছিস? আমরা ভাই বোন। আবার তুমি ভুল করলে স্বাধীনদা। আমরা একসঙ্গে বড় হয়েছি ঠিকই, কিন্তু আমরা এক মায়ের পেটের ভাই বোন নয়। তার মানে? আরে মানে বুদ্ধু অফিসার, আমার বাবা তোমাকে মানুষ করেছে আর আমি তোমাকে মন দিয়ে ভালোবেসেছি। ব্যাস, লেটা চুকে গেল। চুপ কর রচনা, সত্যি করে বল এসব তুই কি করে জানলি? সে কথা তোমার জানার দরকার নেই, শুধু তুমি এই কথা জেনে রাখো আমি তোমাকে মন দিয়ে ভালোবাসি। তোর কথাই যদি সত্যি হয় তাহলে আমার প্রকৃত পরিচয় কি? আমি কে? আমার ধ্যানের দেবতা, প্রেমের পূজারী, আমার প্রেমের প্রথম ও একমাত্র স্বপ্নের পুরুষ। না 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 না, এ হয় না, এ হতে পারে না। আমাকে জানতেই হবে তোর কথাগুলো সত্যি না মিথ্যা। যদি সত্যি হয় তাহলে আমার প্রকৃত পরিচয় কি? আমি কে? परदेसी परदेसी जाना नहीं, परदेसी परदेसी जाना नहीं, जाना नहीं। मुझे छोड़ के, मुझे छोड़ के, परदेसी परदेसी जाना नहीं, जाना नहीं। मुझे छोड़ के, मुझे छोड़ के, मुझे छोड़ के, मुझे छोड़ के। बादल बना तुम याद रखना, कहीं भूल न जाना। परदेसी परदेसी जाना नहीं, जाना नहीं। मुझे छोड़ के, मुझे छोड़ के, परदेसी परदेसी जाना नहीं, जाना नहीं। मुझे छोड़ के, मुझे छोड़ के, मुझे छोड़ के, मुझे छोड़ के। না না না, যা কখনো সম্ভব নয় তা নিয়ে কল্পনা রঙিন ফানুস ওড়াতে আমি চাই না। আমি চাই বাস্তবের মুখোমুখি দাঁড়িয়ে প্রকৃত সত্য উদ্ঘাটন করতে। আর যতক্ষণ না তা পারছি ততক্ষণ আমার খেয়ে ঘুমিয়ে কিছুতেই শান্তি নেই, কিছুতেই শান্তি নেই। স্বাধীনতা, তোমার খেয়ে ঘুমিয়ে শান্তি সেদিনই হবে পুলিশ অফিসার, যেদিন তুমি স্বেচ্ছায় আমার বুকে মাথা রেখে আমাকে জড়িয়ে ধরে চুমু খেতে খেতে বলবে আমি তোমাকে ভালোবাসি রচনা, আমি তোমাকে ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। কলিকা কালটা তো বেশ ভালো নয়, তবু জীবনের যেটার দিকে আমি হাত বাড়িয়েছি সেটাকে আমি হাতের মুঠোয় পেয়েছি।
পাইনি শুধু মাস্টারের ওই সুন্দরী স্ত্রী প্রতিমাকে। আরে না পাওয়ার যন্ত্রণা আমাকে 20 বছর ধরে কুড়ে কুড়ে খাচ্ছে। যার তাজা যৌবন আমি পাইনি, তার তাজা রক্তে আমার প্রাণের পিপাসা আমি মেটাবো। তাই তোকে আমার চাই। তোমার সব চাওয়া হয়তো পূর্ণ হবে না ড্যাডি। হোয়াট ডু ইউ মিন? আই মিন তোমার ধারণা মিথ্যা। ও বাঁশ এত সহজে ভাঙবে বলে মনে হয় না, ও বেটো গিলবে বলে মনে হয় না। এত অল্প বয়সে মৃত্যুর হাতছানি। উপেক্ষাকারী হয়তো ধর্মঘট চালিয়ে যাবে। ধর্মের ঘট ভাঙতে অধর্মের আশ্রয় না। ড্যাডি, ওই শ্রমিক নেতার বাড়িতে আর কে কে আছে? এক ভাই আর এক বোন। বয়স কত? দেখতে কেমন? বয়স 19-20। আর দেখতে যৌবন? আষাঢ়ে নদীর দুকুল ছাপানো প্লাবন। জিভে জল আসছে বুঝি? যাও রকিকে দিয়ে ওটাকে এখানে তুলে নিয়ে এসো। তারপরেও বলে দিতে হবে। তাই ওটাকে টপ করে ওই মেকি আদর্শের ধ্বজাধারী শ্রমিক নেতাকে আমি আমার বর্ষিতেই গেতে তুলবো। যদি আনন্দ বা প্রেমেলা জানতে পারে। শুয়োরের বাচ্চা, এতদিন যখন আনন্দ বা প্রেমেলা জানতে পারেনি, তাহলে আজ জানবে কি করে? এর আগে অমন কচি মুরগির মাংস কি তুমি খাওনি নাকি? এবার মুরগির কষা মাংসটা একটু ঝাল লাগবে বস। একই তুই এখানে? তোকে না কতবার আমার বাড়িতে আসতে নিষেধ করেছে। জানি বস, তাই তো অফিসে গিয়েছিলাম, কিন্তু অফিসে আপনাকে না দেখতে পাই বাড়িতে আসতে বাধ্য হলাম। কারণ তারা এক নতুন অফিসার এসেছে, যার নাকি পেছনেও দুটো চোখ আছে। সালা সুরের বাচ্চা হুসবে আমাকে না জানিয়ে থানায় নতুন নিয়োগ করে কোন সাহসে? ওটা পরেও চিন্তা করা যাবে ড্যাডি। এখন ওই শালা অফিসারকে এর নাম করে আমি ভেট দিতে গিয়েছিলাম, কিন্তু ভেট তো নিলেই না, উল্টে আমায় অপমান করে তাড়িয়ে দিয়েছে। ওঠ, তোর তো বড় সাহস দেশে আমার লোককে। ইয়েস বস, আর বলেছে আজ প্রথম দিন, তাই শুধু তাড়িয়ে দিচ্ছি। দ্বিতীয় দিনে প্রস্তাব নিয়ে এলে 6 মাস লোকাবেবাস করতে হবে। পিপিলিকার পাখা গজাই। সুরের বাচ্চাটার নাম কি? স্বাধীন দত্ত। স্বাধীন দত্ত? কে 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 এই স্বাধীন দত্ত? শুনেছি ও শালা নাকি রিস্কা উড়ার ছেলে। ওর হতে সালামে রিক্সার হ্যান্ডেল দাঁড়িয়ে দেব। কলিকাল কালটা তো বেশ ভালো নয়, তাই ও শালা বুঝে উঠতে পারেনি কোন বিষাক্ত কেউটের ফোনায় ও পা দিয়েছে। তাহলে কি শ্রমিক নেতার ব্যাপারটা কয়েকদিন পিছিয়ে দেবো ড্যাডি? চ্যালেঞ্জের মোকাবিলা করতে হয়, পাল্টা চ্যালেঞ্জে ছুড়ে দিয়ে বাড়িতে বসে শাড়ি পরে ঘোমটা দিয়ে নয়। মনে রেখো, তোমার মাথার উপর এই রুদ্রপ্রতাপ সেন শর্মা নামক ছাতাটা এখনো আছে। ওকে ড্যাডি, তোমার আশ্বাস পেলে আমি দুর্গম গিরি লঙ্ঘন করতে পারি। আর ও শালা তো একটা সামান্য পুলিশ অফিসার। প্রয়োজন হলে ওর গলাটা চেপে ধরে আমি ওর দুধের দাঁত কোটাই তুলে নেব। তবেই আমি রুদ্র প্রতাপের ছেলে সেন শর্মা। আমি তাহলে ঠাট করে বাড়িতে আসবি না। তোর সঙ্গে সমস্ত কথা হবে আমার অফিসে, কারণ আমি চাই এই বাড়িটা এখনো পবিত্র মন্দির হয়ে থাক। কিন্তু বস, মন মন্দিরটাই যেখানে অপবিত্র নরক হয়ে আছে, সেখানে বাড়িটাকে পবিত্র রাখা এত সহজ নয়। কিন্তু এটা আপনার ব্যাপার, আপনি বুঝুন। আমি চলি স্যার, নমস্কার। সালা শুয়োরের বাচ্চা, একটা গুন্ডাও আমাকে জ্ঞান দিয়ে আর দিবেই বা না কেন? কলিকা কালটা তো বেশ ভালো নয়। ইস, বলতে ভুলে গেলাম, বাবা বিশা অমন কচি নরম মুরগি মাংসটা একা যেন খেয়ে ফেলিস না রে বাবা। তোর এই হতভাগ বাবার কথাটা একবার চিন্তা করিস।
একা একা দাঁড়িয়ে পাগলের মতো হাসছো কেন? তাতে কি হয়েছে রে মা? এখন আমি পাগল হলেই বাকি, আর মারা গেলেই বাকি। না ড্যাডি, আমার কথা বলো না। তুমি মরবে কেন? তাছাড়া কি এমন বয়স হয়েছে তোমার? তা অবশ্য বটে, তোমাদের মা মারা যাবার পর তোমার উচিত ছিল আবার একটা বিয়ে করার। তা অনেকেই বলেছিল, কিন্তু তোমাদের এই 3 ভাই বোনের কথা চিন্তা করে আর এই দেশের হাজার হাজার নিরন্ন মানুষের কথা ভেবে তোমার এই সন্ন্যাসী জীবন কাটানো, এই সকলের জন্য তোমার ত্যাগ আর তিতিক্ষা, তাই না ড্যাডি? না মা না, এমন কি আর করতে পেরেছি বলো? এখন আমার অনেক দায়িত্ব কর্তব্য। কলিকাল, কালটা তো বেশ ভালো নয় রে মা। ড্যাডি, তাই দেখি জীবনের শেষ দিন পর্যন্ত আমার দায়িত্ব কর্তব্য পালন করতে পারি কিনা। তাই তো আমি দু হাত তুলে গাই রে, ভজ গৌরঙ্গ মন গৌরঙ্গ ধন গৌরঙ্গের নাম রে, ভজ গৌরঙ্গ মন গৌরঙ্গ ধন গৌরঙ্গের নাম রে। ড্যাডি, তোমার এই সন্ন্যাসী জীবন কিন্তু আমার জন্য নয়। আমি চাই আমার যৌবন ছোপানো দুকুল প্লাবনে, আমার যৌবনের নদীতে সমস্ত যুবককে ভাসিয়ে দিতে। আর তারা যখন ভাসতে ভাসতে আমার যৌবনের নেশায় মাতাল হয়ে যাবে, তখন আমার জীবন ভোর থাকবে হাসি, আনন্দ আর গান। কারণ আমার কাছে জীবন মানে অনলি এনজয় অ্যান্ড রোমান্স। তাই তো আমি বলবো, পিয়া তো अब तो आजा মনিকা, Monica, oh my darling, Monica, oh my darling. प्यासे प्यासे मेरे लबों पे लिए, मेरे होठों पे हजारों बार देखिए। अरे भूलने वालों तो जिए तो कैसे जिए। अरे हाँ, अरे हाँ, अरे हाँ, हाँ, ला 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 ला। पिया तू अब तो आजा, এটা বাড়ি নাকি সিনেমা হল? ঘন্টা, এই যে দাদা, আপনার সংসারে ঠিক এমন চলছে তো? কি বললেন? চলেনি? কোনো চিন্তা নেই, খুব শীঘ্রই শুরু হয়ে যাবে। ঘন্টা বেশি বাজাবেন না, আমি কিন্তু রেগে গেলে আমার ভালো জায়গা দেখে কামড়ে দিবি, তাই তো? ও, আপনি তাহলে আমার এই মনের কথা বুঝতে পারেন? বলেন, যাক বলুন, এত এই ঢং ঢং করে ঘন্টা বাজানোর কারণ? তার আগে তুই বলতো, তুই এখানে কেন এসেছিস? শোনো কথা, আমি হলাম স্যারের পিএ আর আপনার কেয়ারটেকার। আমি সব সময় এই আপনার পাশে থাকবো না তো থাকবে কোন শালা? হোয়াট ননসেন্স! ও, আপনি যতই আমাকে এই ইংরেজিতে গালাগাল দিন, আমি কিন্তু সব সময় এই আপনাকে আমার চোখে চোখে রাখবই। নইলে ধরুন
সেদিনের মতো যদি কেউ আপনাকে এই সামনাসামনি ধাক্কা মেরে কোনো কিছু নষ্ট করে দেয়, তাহলে সে আর আমাকে আস্ত রাখবেন? ডোন্ট টাক রাবিশ, তাড়াতাড়ি যা, গিয়ে গাড়িটা বের কর, আজ আমি নিজেই ড্রাইভ করব। সে কি, আপনি মেয়ে মানুষ, তার চেয়ে চলুন আমি আপনার সঙ্গে যাই। হাজার হোক আপনার নিরাপত্তা বলে কথা। বি কেয়ারফুল ঘন্টা, ছাগল চড়ানো কিন্তু আমার নেশাও নয় আর পেশাও নয়। তার মানে আমি একটা ছাগল? তার থেকেও নিদামি। তাড়াতাড়ি যা, আমার কথা মতো কাজ কর, নইলে কিন্তু আমি রেগে গেলে তো আমার ভালো জায়গায় কামড়ে দেবে। আগে না, তোমার ঘাটটা না আমি মোটকে দেব। কিন্তু আপনি বিলেতি মেমদিদি হয়ে এই বাঁশ বাগানের পেতনির কাজটা করবেন? পেতনি? হোয়াট ইজ পেতনি? আমাদের গ্রাম বাংলায় এই আপনার মতো অতীব সুন্দরী মেয়েদের পেতনি বলে ডাকা হয়। বলেন তো, এবার থেকে আমি আপনাকে এই পেতনি দিদি বলে ডাকবো? নো, নেভার। আমি মিস পামেলা, এই হাজার যুবকের মনের মক্ষিরানী মিস পামেলা হয়েই থাকতে চাই। আমার কাজ হলো আমার নাগরদোলায় নিত্য নতুন যুবককে এমনি করে দুলিয়ে দিয়ে হতাশার নদীতে ছেড়ে দেয়া, আর তারা যখন ভাসতে ভাসতে হতাশায় ভাসবে, তখন আমার জীবনভর থাকবে শুধু আনন্দ। আর তখন আমি আনন্দে বলবো, হে মেরা দিল প্যার কা দিওয়ানা, হে মেরা দিল প্যার কা দিওয়ানা, দিওয়ানা দিওয়ানা प्यार का परवाना, आता है मुझको प्यार में जल जाना, मुश्किल है प्यारे तेरा बच के जाना, ए मेरा दिल प्यार का दीवाना, दीवाना दीवाना प्यार का परवाना, आता है मुझको प्यार में जल जाना, मुश्किल है प्यारे तेरा बच के जाना, हे मेरा दिल प्यार का दीवाना, ওরে বাপ রে বাপ, মেয়ে তো নয়, জানো জানো না। থাক, এই ছোট মুখে বড় বড় কথা না বানাই না। তবে হ্যাঁ, বাপেরও বাপ আছে, তার প্রমাণ সেদিনের সেই প্রতীক মিত্র। হ্যাঁ, যার বিবেকের একটা চাবুকের আঘাতে আমার অমন অহংকারী দজ্জাল মেম দিদির সমস্ত অহংকার একদিন না একদিন ভেঙে চুরমার হয়ে যাবে। ঠিক আছে, আমার স্বপ্ন, স্বাদ, আশা, আকাঙ্ক্ষা সব ভেঙে চুরমার হয়ে গেছে। প্রত্যেক আমাদের অতীত জানতে পেরে উদ্ভ্রান্তের মতন কোথায় পাগলের মতন ছুটে বেড়াচ্ছে কে জানে। তবে তবে কি আমি আমার ইতিহাস বলে প্রত্যেকের কাছে ভুল করেছি? না, কোনো ভুল আমি করিনি। আচ্ছা, বড় হয়েছে, তাকেই তো নিতে হবে সব অন্যায় অত্যাচারের প্রতিশোধ। তাকে হতে হবে অন্যায়ের বিরুদ্ধে প্রতীক, অত্যাচারের বিরুদ্ধে প্রতীক, পাপাচারের বিরুদ্ধে প্রতীক। আমার মাথাটা ঘুরছে, আর দুশ্চিন্তার পাহাড়গুলো যেন বুকের মধ্যে চেপে বসে থাকতে চাইছে। অবসাদ আর ক্লান্তিতে যেন আমার দু চোখ পড়ে যাচ্ছে। প্রতিমা, কে তুমি? কি? হ্যাঁ, আমি তোমার স্বামী মাস্টার মশাই। আমার স্ত্রী হয়ে এমন আত্মপ্রবঞ্চনা করছো কেন? আত্মপ্রবঞ্চনা নয় বলতে চাও ছেলেকে রণক্ষেত্রে পাঠিয়ে ঘরে বসে মায়ের হাহাকারে কোরাকে আত্মপ্রবঞ্চনা ছাড়া আর কি বলে? তা
তাহলে কি আমি ভুল করেছি? এ প্রশ্নের উত্তর আমি নই, দেবে ভবিষ্যৎ। তাহলে তুমি কি চাও না তোমার ছেলে ছেলে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করবে, পাপাচারের বিরুদ্ধে গর্জে উঠবে, এটা সব বাবা মায়ের মতো আমিও চাই। কিন্তু কি ছেলেকে রণক্ষেত্রে পাঠাবার আগে রণের উপযুক্ত করে তৈরি করেছো তো? আমি বিদ্যাসাগরের মা যদি সেদিন একাই কম্বলটা গায়ে দিতেন, তাহলে সেদিনের বিদ্যাসাগর মায়ের নাম করে বন্যা বিধ্বস্ত দামোদরের বুকে ঝাঁপিয়ে পড়ে সাঁতার কেটে মায়ের কাছে পৌঁছে যেত না। মা হয়ে ছেলেকে যুদ্ধে পাঠিয়েছ, এবার চাণক্যের মতো বুদ্ধি যোগাও, মহামায়ার মতো শক্তি আর প্রেরণা যোগাও, তবেই তো ছেলে যুদ্ধে জয়ী হবে। কিন্তু এই মনকে আমি কি বলে সান্ত্বনা দেব? চোখের সামনে ইতিহাসের দৃষ্টান্ত তুলে ধরে এদেশের ইতিহাস, রামায়ণ, মহাভারতের মায়েদের কথা স্মরণ করে তোমাকে হতে হবে রাজপুতানার মা, রামায়ণের মা, মহাভারতের মা। রাজপুতানার মা, মহাভারতের মা, রামায়ণের মা। পিতৃ সত্য পালনের জন্য শ্রীরামচন্দ্র 14 বছর বনবাসে গিয়েছিলেন। সত্যের জন্য কৌশল্যা মা 14 বছর রামকে ছেড়েছিলেন। জননী গান্ধারী চোখের সামনে দেখেছিলেন এক এক করে শতপুত্রের মৃত্যু। কিন্তু আমি তো আমার সন্তানের মৃত্যু দেখতে পারবো না। আমার পথে সত্য আর ন্যায়ের প্রতিষ্ঠা করতে সে যে বলি হবে না, তা কে বলতে পারে? ইতিহাস বলে নদীর এক কুল ভাঙে আর অন্য কুল গড়ে। এই পৃথিবীর আকাশ বাতাস যতই দূষিত হোক না কেন, ফুল তার ফোটার মতো সুন্দর বাতাসটুকু ঠিক খুঁজে নেবে। ঝড় ঝঞ্ঝা আসলে সংকেত, অন্ধকার আকাশ তবু অনিবার্য কারণে সূর্য উঠবে, সত্য জিতবে, ধর্ম ঘর মাথা তুলে দাঁড়াবে, মানুষের একদিন দূর করবে আমার শরীর কলঙ্ক কালিমা। তাই তোমার মনের প্রতিশোধ পিয়ার প্রতীক হবে নিয়তের হাতের পুতুল, নিয়তের হাতের পুতুল, নিয়তের হাতের পুতুল। কিছুতেই হতে পারে না। আমার হৃদয়ে দাঁড়িয়ে পাল্লাই একদিকে পৃথিবী আর অন্যদিকে আমার প্রতীক, তবুও কিন্তু আমার প্রতীকের পাল্লা ভারী। তাই সবকিছুর বিনিময়ে আমি প্রতীককে হারাতে পারবো না। আমি কিছুতেই আমার প্রতীককে হারাতে পারবো না। প্রতীককে হারাতে হবে এমন অনেক কল্পনা আপনার মনে হলো কেন মাসিমা? ও আনন্দ, তুমি এসো বাবা, এসো এসো। তারপর তোমাদের খবর সব ভালো তো বাবা? কি করে ভালো থাকবো মাসিমা, যে প্রতীককে আমি আদর্শ বলে মনে করি সেই প্রতীক যদি আজ কেন, কি হয়েছে আমার প্রতীকের? ইদানিং কেমন যেন হয়ে গেছে, মুখে হাসি নেই, সব সময় কি যেন চিন্তা করে। আর আমার বাবার নাম শুনলেই, তোমার বাবার নাম? প্রখ্যাত ইন্ডাস্ট্রিয়াল ও সমাজসেবী রুদ্রপ্রতাপ সেন শর্মা। কি হলো মাসিমা, আপনি চমকে উঠলেন কেন? চেনেন নাকি আমার বাবাকে? না বাবা না, আমি কেমন করে চিনবো? আমি চিনি না, তবে শুনেছি, কারণ বিখ্যাত ব্যবসায়ীর নাম তো, তাই। হ্যাঁ মাসিমা, সমাজসেবী হিসাবে আমার বাবার নাম তুলনা হয় না। গরিব মানুষের দুঃখে সব সময় দেন ধ্যান। আনন্দ, তুমি বসো বাবা, প্রতীক এক্ষুনি এসে যাবে। আমি তোমাদের জন্য চা করে নিয়ে আসি, কেমন? কি ব্যাপার, কিছুই তো বুঝতে পারছি না। আমার বাবার নাম শুনে প্রতীকের মতো মাসিমাও যেমন কেমন হয়ে গেল। সব মিলে একটা রহস্যময় অন্ধকার জমাট বেঁধে আছে, কিন্তু কি সেই রহস্য? সব রহস্যের লক্ষ্য ভেদ করবি, এত বড় তীরন্দাজ তুই নোস আনন্দ।
কিন্তু এটাও তো মিথ্যে নয় যে সব মানুষের লোক অসাধ্য বলে কিছু নেই। না, মিথ্যে। এই বিজ্ঞানের যুগে মানুষের অসাধ্য অনেক কিছুই আছে। তা যদি না থাকতো তাহলে ঈশ্বর বলে কিছুই থাকতো না। তুই ঈশ্বরকে মানিস? নিশ্চয়ই মানি। ঈশ্বরের অস্তিত্বকে অস্বীকার করলে যে নিজেকে অস্বীকার করা হয় আনন্দ। যাক, একটা কথার সত্য জবাব দিবি? আমাকে কখনো মিথ্যে বলতে শুনেছিস যে আজ প্রশ্ন করছিস? তাহলে বল, তুই আমাকে এভাবে এড়িয়ে চলছিস কেন? কি এমন দোষ আমি করেছি যে তুই আমাকে? এ প্রশ্ন আমি নিজেকেও করেছিলাম আনন্দ, কিন্তু কোনো উত্তর পাইনি। কোন অতলে আমি হারিয়ে যাচ্ছি, কোন সর্বনাশা দুশ্চিন্তা আমাকে গ্রাস করছে, আর কেনই বা আমি? হাজারো কথার জালে জড়িয়ে আমাকে তুই ভোলাতে পারবি না প্রতীক। ভোলাতে আমি তোকে চাইছি না আনন্দ। যাক শোন, তোর তো টাকার কোনো অভাব নেই। তুই আজ একটা সেলফোন কিনবি আর নম্বরটা আমাকে জানিয়ে দিবি। তারপর আমি যখন যা জানতে চাইবো দয়া করে তার সঠিক উত্তর দিবি। ব্যাস, লেটা চুকে গেল। তাহলে কেউ আর কাউকে এড়িয়ে থাকতে পারবো না। কত সুন্দর ভাবে তুই আমাকে বুঝিয়ে দিলি। এক রহস্য ভেদ করতেছে আর এক রহস্যে জড়িয়ে পড়লাম। তবু তোর কথা মতো আমি কাজ করব, কারণ তুই আমার আদর্শ। তোর কথা মতো না কাজ করে বা তোকে সাহায্য না করে আমি বিবেকের কাছে ছোট হতে পারবো না প্রতীক। আমি বিবেকের কাছে ছোট হতে পারবো না। আদর্শ, বিবেক, মনুষ্যত্ব না, এই খুন্দরা সমাজে নেই। ওগুলো শুধু কথার কথা। তাই ওই সস্তা সেন্টিমেন্টের কথা বলে আমাকে আমার লক্ষ্যে এগিয়ে যেতেই হবে। আমি পরশুরামের কঠোর কুঠার নিক্ষত্রিয় করিব বিশ্ব, আনিব শান্তি শান্ত উদর। আমি হল বলরাম স্কন্দে, আমি উপরে ফেলিব দিনে বিশ্ব অবহেলে নব সৃষ্টির মহানন্দে। কি ব্যাপার প্রতীক, আজ এত হাসি উল্লাস কিসের বাবা? উল্লাস নয় মা, উল্লাস নয়। এ আমার প্রতিজ্ঞার নাগপাশ। কিসের কিসের তোর লক্ষ্য প্রতিজ্ঞা বল? তুই তুই কি ভুলে যাচ্ছিস বাবা তোর সেই প্রতিজ্ঞার কথা? কোন সন্তান যদি তার মায়ের কথা ভুলে যায় সন্তানের জন্য মায়ের জটর জ্বালা, তাহলে তার মানব জন্মটাই যে বৃথা হয়ে যায় মা। এতদিন কোথায় ছিলিস বাবা? বল বল, কি হলো? আমার কথা মতন বল বল, তুই কোথায় ছিলি? মনে ছিল মা, মনে ছিল, আজও আছে আর থাকবেও চিরকাল। কিন্তু মা, আমার প্রতিদ্বন্দ্বী যে সমাজের এক গণ্যমান্য ব্যক্তি, সারা দেশ জুড়ে তার কালো হাতের বিস্তার, তার সন্তান সন্ততির দল। প্রতীক, আনন্দ কি চলে গেছে বাবা? হ্যাঁ মা, কর্তব্যের নাগপাশে বন্দি আমি এ যুগের লক্ষণ। তাই ওই নাগপাশ থেকে মুক্ত হতে ওই আনন্দ নামক গরুর পাখিটার আমার সাহায্যের বড় প্রয়োজন। কিন্তু আনন্দ তোকে কি সাহায্য করবে বাবা? ও তো নিজেই একজন রুদ্রপ্রতাপ সেন শর্মার ছেলে। কাঁটা ছাড়া কাঁটা তোলা চাই না মা। তাই ওই আনন্দকে কাঁটা করে ওই রুদ্রপ্রতাপের বড় ছেলে বিশান আর প্যামেলা নামক কাঁটা দুটোকে আমি তুলবো। তারপর ওই ডালপালাবিহীন রুদ্রপ্রতাপের মূল আমি উপড়ে দেবই দেব। পারবি বাবা, তুই পারবি। পারতে যে তোকে হবেই বাবা, পারতে যে তোকে হবেই। কিন্তু প্রতীক, তোর বাবা দাদার তাদের সন্ধান আমি করে চলেছি মা, কিন্তু তাদের কোনো খোঁজ পাইনি। তোমার দেয়া নিশানা সঙ্গে নিয়ে আমি পাতি পাতি করে তাদের অনুসন্ধান করে চলেছি, কিন্তু একদিন না একদিন তাদের আমি খুঁজে বের করবই। ততদিনে কি আমি বেঁচে থাকবো বাবা? আমি কি পারবো তাদের সঙ্গে সেদিনের সেই সম্মিলিত হতে? পারবে মা, নিশ্চয়ই পারবে। ওই শয়তানদের রক্তে রক্তস্নাত হয়ে ওই মিলন সমুদ্রে মিলিত হবার জন্য আমি দিগভ্রান্ত উল্কার মতো দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে জীবন পানি করে ছুটে বেড়াচ্ছে।
তুই শান্ত হ বাবা, তুই একটু শান্ত হ, তুই শান্ত হ বাবা। ভয় কি মা, ভয় কি? তোমার প্রতীক, তোমার বুকের রক্ত আর চোখের জল দিয়ে গড়া এই প্রতীক নুনের পুতুল নয় যে এত সহজে গলে যাবে। আশীর্বাদ করো মা। আমি যেমন জীবন মৃত্যুকে পায়ের ভিত্ত করে ওই শয়তানদের পাপ চক্রে প্রবেশ করে ওই শয়তানদের বুকের রক্তে তোমার পূজা শেষ করতে পারি, তার জন্য যদি আমার মৃত্যু হয় আমি যেন সেই মৃত্যুকে আলিঙ্গন করতে পারি। তোর জীবনের বিনিময়ে আমি কিচ্ছু চাই না প্রতীক। মাগো, মহাবিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত, যাবে উত্তীর্ণের কন্দনডোল, আকাশে বাতাসে ধরিবে না, অত্যাচারীর খড়গ কৃপাণ ভীমি রণভূমে রণিবে না। মহাবিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত। প্রতীক তুই শান্ত হ বাবা, তুই এমন করিস না প্রতীক। প্রতীক তুই ফিরে আয় বাবা, তুই ফিরে আয়, তুই যাস না। তুই শোন, তুই আমার কথা শোন প্রতীক, তুই আমার কথা শোন। ওগো সন্তান গর্বে গর্বিণী মা, তোমরা সবাই শোনো, আমার এই প্রতীকের মতন ছেলে যদি তোমাদের গর্ভেও জন্মায় তাহলে ধন্য, ধন্য আমি, ধন্য আমার প্রতীক, ধন্য আমি প্রতীকের মা।